বিএনপির প্রতিনিধিত্ব করছেন এবং আপনারা সেখানে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে হামলা হয়নি এবং তিনি ওই মবের মাঝখানে ছিলেন, তো ওনারা আলাদা হয়ে গেলেন কেন? এই দায়টা কার মনে করেন আপনি? ইউএন অ্যাসেম্বলির পুরোটা হোস্ট করতেছেন যারা, ওই হোস্টিং যারা, ওনারা আমাদেরকে ভুল তথ্য দিচ্ছেন, ওনারা মিসগাইড করছেন, ওনারা ক্লিয়ার আমাদেরকে মেসেজ দিচ্ছেন, টেক্সট মেসেজ, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ সকলেই বের হয়ে গেছে। আমার কাছে তো মনে হয় তথ্য দিতে ভুল করেননি, বরং তারা তথ্যটা ইচ্ছে করে এরকম করেছেন যেন এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো ধরনের কোনো নেতিবাচক মন্তব্য করা হয় নাই, ওনাকে আক্রমণের সুযোগ ছিল, ওনার উপরে একটা স্পর্শ কেউ করে নাই। আপনাদের উপরে এত খেপা কেন জনগণ? জুলাই যোদ্ধাদের হাসিনা এবং তার দল টার্গেট করছে, তাদেরকে ধ্বংস করতে পারলে কিংবা তাদের মনোবল ভাঙতে পারলেই মনে হয় হাসিনা আবার ব্যাক করতে পারবে। তাসনিম যারা, তাকে নিয়ে এরকম নেতিবাচক কথাবার্তা বলা হয়েছে। ইয়াং, এনার্জেটিক, এডুকেটেড মানুষ আসতে চায় রাজনীতিতে, হামলা কিংবা এইরকম হেনস্থা কখনোই যুবকদেরকে রাজনীতিতে আসা থেকে কিংবা আমাদেরকে হাসিনা বিরোধী আন্দোলন কিংবা ফ্যাসিবাদ বিরোধী যে আমাদের অবস্থান থেকে সরাতে পারবে না। আওয়ামী লীগ আসলে সন্ত্রাসী দল এবং আওয়ামী লীগ দেশের বাইরে যেখানেই সুযোগ পাচ্ছে না কেন সেখানেই কিন্তু এরকম একটি সমস্যা তৈরির চেষ্টা করছে। নিউ ইয়র্কে ডিম কাণ্ডের লাভ ক্ষতির হিসাব আপনারা জানেন যে সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সফর সঙ্গী হয়ে রাজনীতিবিদরা যারা গেছেন সেখানে তারা হেনস্থার শিকার হয়েছেন। এই বিষয়টি নিয়ে আসলে রাজনীতি আলোচনা গত দুদিন ধরে। তারপরও আমরা বাংলাদেশের সংবিধান বিশ্লেষণ করবার জন্য, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলোর সাংবিধানিক জটিলতা নিয়ে বিশ্লেষণ করবার জন্য অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। স্টুডিওতে উপস্থিত রয়েছেন শেখ জামান, তিনি ক্রিমিনাল ইনভেস্টিগেটর এবং সাবেক ডিটেকটিভ অ্যান্ড এক্সপার্ট, নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ পুলিশ এর সাবেক কর্মকর্তা, বর্তমানে তিনি কর্মরত রয়েছেন। শেখ জামানকে আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তিনি এক্স্যাক্টলি সেখানে উপস্থিত ছিলেন, কি ঘটেছে সেই ঘটনাটা আমরা শুনবো। রয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রাসনা ইমাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শেখ জামান, আপনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, কি দেখেছেন? আসলে আমরা দেখলাম যে একটা টিমে সবাই গেছেন, কিন্তু প্রফেসর ইউনূস এবং জামায়াত ইসলামীর নায়েবে আমির এবং বিএনপির অপর প্রতিনিধি দলের সদস্যদেরকে আমরা দেখিনি, কিন্তু আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি নেতা আক্তার এবং তাসনিম জারা, এই তিনজন হেনস্থার শিকার হলেন। আসলে প্রকৃত ঘটনাটি কি, আপনি কি দেখেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ মিস্টার তানভীর আহমেদ এই অনুষ্ঠানে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। উনি বাংলাদেশের একজন খুব নামকরা ব্যারিস্টার এবং অ্যাডভোকেট, এবং আরো যিনি আছেন ব্যারিস্টার রাসনা ইমাম, আপনাদের এবং পাশাপাশি যারা দেখছেন বা এর পরবর্তীতে যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে শুরু করছি। আজকের যিনি সঞ্চালক, ওনার কোশ্চেনের জাস্ট উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যে আসলে শুরুতেই আগে বলে রাখি যে আমরা যারা বিদেশের মাটিতে অবস্থান করতেছি, বিশেষ করে নিউ ইয়র্কে, আমি বাংলাদেশের আমরা রিপ্রেজেন্ট করি। তো এই রিপ্রেজেন্ট করার কারণে অ্যাজ এ আমার যে পরিচয়টা আপনি এখানে দিচ্ছেন, এটা বাদেও যেটা আমার পরিচয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আমি দায়িত্বরত আছি। যেহেতু আমি এখন একটা ইনভেস্টিগেশন ইউনিটের সঙ্গে সঙ্গত কারণে পুরো প্রোগ্রামটা যেটা বিএনপির পক্ষ থেকে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব স্যারকে সহ অন্যদেরকে যে আমাদের যে রিসিপশনের যে বিষয়টা ছিল, এটার সব কিছুর সঙ্গে আমি সরাসরি সংযুক্ত ছিলাম এবং এইটা প্রক্রিয়াটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। আসলে বিষয়টা হচ্ছে, ভিডিওতে হয়তো আপনারা কোনো একটা অংশ বিশেষ দেখছেন, পুরোটা দেখেননি। যে ইয়েটা হচ্ছে যে আজকে আমি প্রারম্ভে আরো একটা কথা বলে রাখি, যে আমরা অনেক কিছুই বাংলাদেশের বিভিন্ন পত্রিকা এবং এইখানকার সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভুল তথ্য পাচ্ছি। যে ভুল তথ্যের মধ্যে একটা বলি যে এখানে কেউ খুব সুনির্দিষ্টভাবে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলকে দায়ী করছে। এখানে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের কোনো সংশ্লিষ্টতা নাই। এখানে তিনটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে বাংলাদেশ স্থায়ী মিশন। এটা বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম ছিল পুরো প্রক্রিয়াটাই প্রোটোকল থেকে শুরু করে সব রকম
ব্যবস্থা করার দায়িত্ব, ভিসা পরীক্ষা সহ সব ধরনের পরীক্ষার ব্যাপার ছিল বাংলাদেশ স্থায়ী মিশনের। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ এম্বাসি ওয়াশিংটন, ওনারা যে প্রোগ্রামটা করতেছেন আগামী 27 তারিখে বিকাল 3টায় ডক্টর ইউনূস স্যারের একটা সম্বর্ধনার এবং মত বিনিময় সভার। আপনি প্রসঙ্গ থেকে বাইরে চলে গেলে আপনাকে টেনে জায়গা মতো নিয়ে আসবো। আমার প্রশ্ন ছিল কি ঘটেছে, আমরা সব নেতাদেরকে ওখানে দেখেছি, একসাথে গেছেন, ওই 3 জন কেন হামলার শিকার হলো, আপনি কি দেখেছেন? ওকে, রাইট। হ্যাঁ, যেটা হচ্ছে যে ওইটা আসতে যাচ্ছিলাম যে ওইখানে যে ঘটনা, ওকে ওকে, সো যেখানে আমরা যে 3 জনের কথা আপনারা দেখছেন, 2 জনকে সম্ভবত প্রথমে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, দেন দেখছেন এনসিপির আক্তারকে যে ডিম মারতেছে পিছন থেকে, যে যিনি অ্যারেস্ট হলেন, এবং তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালাগালি করা হচ্ছে। ওইখানে একটা অংশটা একটা ভিডিওতে কাট হয়ে আছে, সেটা হচ্ছে যে জামাত ইসলামের নায়েবে আমির, উনাকে ঠিক একটু পিছনেই ওনার অবস্থানটা, যেখানে হয়তো অনেকেই দেখেননি। দ্যাট মিনস এই 3 জন, যেহেতু 3 জন না 6 জন মানুষ যারা ডক্টর ইউনূস স্যারের সঙ্গে আসছেন, ওনাদের যেহেতু ভিসার ক্যাটাগরিটা ছিল B1 B2 ভিসা, যে কারণে ওনাদেরকে সাধারণ ইমিগ্রেশন ক্রস করতে হয়েছে ডিফারেন্ট লাইনে, যে কারণে ওনারা ইউনূস স্যারের সঙ্গে ছিলেন না, এবং ওনারা ইউনূস স্যারের ইয়ে থেকে বের হয়ে গেছেন, এবং ওনারা এই 6 জন আলাদাভাবে আসতেছেন। আর এই বিষয়টা যে 6 জন আসতেছে, যে কমিউনিকেশন গ্যাপ যেটা ছিল, যেটা কমিউনিকেশন গ্যাপের কারণে বিএনপির পক্ষ থেকে ভুল মেসেজ বিএনপি যেটা পাইছে, তারা 200-র উপরে উপস্থিত ছিল এয়ারপোর্টে, কিন্তু তাদেরকে বলা হয় ডক্টর ইউনূস স্যারের সঙ্গে তারা বের হয়ে গেছেন এই 6 জন। এবং জামাত ইসলামের পক্ষ থেকে তাদের নায়েবে আমির, উনি সরাসরি কল করে ওনার নেতৃবৃন্দকে জানান যে আমরা ভিতরে আছি, আমাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো চলতেছে, আমরা বের হইনি। আর এনসিবির পক্ষ থেকেও যোগাযোগ করতে ব্যর্থ হয়। দ্যাট মিনস এই সুযোগটাই যারা প্রোটোকলে ছিলেন তারা সঠিকভাবে সঠিক তথ্য উপস্থাপন করেননি বাংলাদেশ মিশন, যে কারণেই এই তথ্যটা আওয়ামী লীগের কিছু মানুষ, তাদের উপস্থিতি ছিল অনলি 10 থেকে 15 জন। আর আপনারা কোথায় ছিলেন তখন? ওনারা যখন বেরিয়ে গেছেন, আপনারাও তো সেখানে দলবল নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল টুল নিয়ে গেছেন, স্বাগত জানাতে গেছেন। আমরা তো দেখলাম শুধু আওয়ামী লীগের লোকজন ক্যামেরা নিয়ে পেছনে পেছনে যাচ্ছেন এবং ডিম ছুটছেন। তো আপনারা তখন কি করছিলেন? রাইট, তখন আমরা 4 নম্বর টার্মিনালে আমরা যখন অবস্থান করতেছি, আমাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট 4-এর পরিবর্তে 8 নম্বর টার্মিনালে আমাদের জন্য বরাদ্দ করছেন, যে এখানে আসতে হবে। ইভেন আওয়ামী লীগের জন্য 8 নম্বর টার্মিনাল বরাদ্দ, কিন্তু ওনারা মেহমানরা নামছেন এবং প্রধান উপদেষ্টা সহ যারা গেস্ট, ওনারা নামছেন 4 নম্বর টার্মিনালে এমিরেটস এয়ারলাইন্সে। তো 4 নম্বর টার্মিনালে যেহেতু ওনারা নেমে গেছেন, আমরা 4 নম্বর টার্মিনালে অপেক্ষা করতেছিলাম। পরে যে জানতে পেরে আমরা চলে আসছি 8 নম্বর টার্মিনাল থেকে 4 নম্বর টার্মিনালে। 4 নম্বর টার্মিনাল থেকে আমাদেরকে ইন্টারনাল যে কমিউনিকেশন, যারা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সঙ্গে আমাদের যে আরেকজন যে ডেলিগেট, যিনি পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা, ওনাদের পক্ষ থেকে আমাদের যোগাযোগের চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। আর যে কারণে আমরা ওয়েট করতেছিলাম যেখানে। দায়টি কার মনে করেন আপনি, যেখানে যেহেতু আপনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন এবং আপনারা সেখানে ছিলেন, এবং বিএনপির 2 জন প্রতিনিধি সেখানে ছিলেন, তো একজন বিচ্ছিন্ন হয়ে গেলেন, মির্জা ফখরুল ইসলামের আলমগীরের উপরে হামলা হয়নি, কিন্তু তিনি তো বিব্রত হয়েছেন এবং তিনি ওই মবের মাঝখানে ছিলেন, তো ওনারা আলাদা হয়ে গেলেন কেন? এই দায়টা কার মনে করেন আপনি? আচ্ছা, যেহেতু এখানে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, ওনারা 2 জনের কেউই প্রস্তুত ছিলেন না, এবং ওনারা যে সব থেকে মানে যেটা খুব দুঃখজনক, এইটার দায়টা বাংলাদেশ স্থায়ী মিশনের, ওনাদের না। বাংলাদেশ স্থায়ী মিশন যেনারা আছেন, যারা এটার হোস্ট করতেছে এই প্রোগ্রামটা, ইউএন অ্যাসেম্বলির পুরোটা হোস্ট করতেছেন যারা, ওই হোস্টিং যারা, ওনারা আমাদেরকে ভুল তথ্য দিচ্ছেন, ওনারা মিসগাইড করছেন, ওনারা ক্লিয়ার আমাদেরকে মেসেজ দিচ্ছেন, টেক্সট মেসেজ, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ সকলেই বের হয়ে গেছে। আর ওই তথ্যের ভিত্তিতে আমাদের টিম ওইখান থেকে আমরা চলে গেছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিউ ইয়র্ক থেকে। নিশ্চয়ই আমরা একটু এনসিপির বক্তব্যটা জানবো, তারপর আমরা মূল আলোচনা যাব। অনেক ধন্যবাদ শেখ জামান আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ। অ্যাডভোকেট শাকিল আহমেদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর, যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে। আজকে খুব চমৎকার আলোচনা হবে, কারণ আমার সাথে উপস্থিত আছেন আমার 2 জন বিজ্ঞ সিনিয়র, যে 2 জন আমার খুব পছন্দের মানুষ, এবং আমার মনে করি আইন অঙ্গনে আমার 2 জন আইকন। তো যে ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কে, আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে
এটি প্রথম যে আমাদের জাতিসংঘের এই অ্যাসেম্বলিতে গিয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে এরকম ঘটনা ঘটেছে। হাসিনা আমলে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে, হাসিনা বিরোধী কথা হয়েছে, কিন্তু এইভাবে হেনস্থার শিকার কিন্তু কখনো আমরা দেখিনি। এখানে দুটি আমি মনে করি, আমাদের এনসিপি মনে করে বা আমি মনে করি যে দুটি বিষয় স্পেশালি হয়েছে। একটি হচ্ছে সেখানে যারা যারা ছিল সেখানে বিএনপির মহাসচিব সাহেব ছিলেন, সেখানে জামাতের নায়েবে আমির ছিলেন, এনসিপির দুজন আমাদের নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু দেখেন শুধুমাত্র জুলাইয়ের যেই স্পেশালি যোদ্ধা, জুলাইয়ের যেই যারা মূল ভূমিকা পালন করেছে, আক্তারকে টার্গেট করে কিন্তু সেখানে বিশেষ করে হামলা করার চেষ্টা করা হয়েছে। এক, সো এটি যেমনটি আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমার কাছে মনে হয় এটি রাষ্ট্রের উচিত ছিল যে আপনি যখন তাদেরকে নিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে করে, সেই 6 জনকে স্পেশালি 6 জন 3টা দল থেকে, অবশ্যই সেই 3 জনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র এটি করতে ব্যর্থ হয়েছে। এখানে ভিসার কথা আসছে, ভিসার কথা আসতেই পারে, কিন্তু এটা রাষ্ট্রের উচিত ছিল সেই রকম ক্যাপাসিটি, সেরকম ক্যাপাবিলিটি বা সেরকম পরিস্থিতি তৈরি করা যেন এরকম সমস্যা পড়তে পারে এটা ভাবার। দ্বিতীয়টি হচ্ছে যেটি একটু আগে বললেন যে আমাদের স্থায়ী মিশনে যারা কর্মকর্তা রয়েছেন তারা তথ্য দিতে ভুল করেছেন। আমার কাছে তো মনে হয় তথ্য দিতে ভুল করেননি, বরং তারা তথ্যটা ইচ্ছে করে এরকম করেছেন যেন এরকম একটি মবের মধ্যে পড়ে কিংবা যেন এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয়। এবং এটা মবের মধ্যে পড়লেন, আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো ধরনের কোনো নেতিবাচক মন্তব্য করা হয় নাই, ওনাকে আক্রমণের সুযোগ ছিল, ওনার উপরে একটা স্পর্শ কেউ করে নাই। আপনাদের উপরে এত খেপা কেন জনগণ? আচ্ছা, এটি প্রথমে বলেছি যে বাংলাদেশের মানুষ তো দেখেছে যে এই যুব সমাজ বা এই ছাত্র জনতা মিলেই কিন্তু হাসিনা বিরোধী আন্দোলন করে আজকে হাসিনার পতন হয়েছে। যে হাসিনার পতন হবে কিনা অনেক বয়স্ক মানুষ বলতেন যে আমার জীবনে বেঁচে থাকতে হাসিনার পতন দেখতে পারবো কিনা, সে মানুষগুলো দেখতে পেয়েছে। এবং এই জুলাই যোদ্ধাদেরকেই হাসিনা এবং তার দল টার্গেট করছে। তারা মনে করে যে জুলাই যোদ্ধারা যারা আছেন কিংবা যারা এই ইয়াং জেনারেশনটা আছেন তাদেরকে ধ্বংস করতে পারলে কিংবা তাদের মনোবল ভাঙতে পারলেই মনে হয় হাসিনা আবার ব্যাক করতে পারবে। তাই সেখানে অনেক জ্যেষ্ঠ রাজনীতিবিদ থাকলেও তাদেরকে কিন্তু এখানে এইভাবে হেনস্থা করা হয়নি, যেমনটি আক্তারকে হেনস্থা করা হয়েছে কিংবা তাসনিম জারার মতো একজন ভদ্র বাংলাদেশের রাজনীতিতে এমন একটি চমৎকার যারা এসেছেন তার মধ্যে অন্যতম তাসনিম জারা, তাকে নিয়ে এরকম নেতিবাচক কথাবার্তা বলা হয়েছে। এটি আমাদের রাষ্ট্রের জন্য নেককারজনক। একই সঙ্গে বাংলাদেশে যে সকল ইয়াং, এনার্জেটিক, এডুকেটেড মানুষ আসতে চায় রাজনীতিতে, এটার যে একটা প্রচার শুরু হয়েছে, এটা প্রভাব সৃষ্টি হয়েছে, এখানে মনে হয় ভাটা পড়ার চেষ্টা করছে। কিন্তু এই হামলা কিংবা এইরকম হেনস্থা কখনোই যুবকদেরকে রাজনীতিতে আসা থেকে কিংবা আমাদেরকে হাসিনা বিরোধী আন্দোলন কিংবা ফ্যাসিবাদ বিরোধী যে আমাদের অবস্থান থেকে সরাতে পারবে না। এবং আমার কাছে মনে হয় সর্বদল সর্বগোষ্ঠী এক হয়ে আবারও বুঝতে পারছে যে আওয়ামী লীগ আসলে সন্ত্রাসী দল এবং আওয়ামী লীগ দেশের বাইরে যেখানেই সুযোগ পাচ্ছে না কেন সেখানেই কিন্তু এরকম একটি সমস্যা তৈরির চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের দাবি জানিয়েছি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তথ্য দিতে ভুল করেছে কিংবা তথ্য ইচ্ছাকৃত দিয়েছে তাদেরকে অবশ্যই বরখাস্ত করতে হবে, তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে এবং রাষ্ট্রকে এটার উচিত জবাব দিতে হবে কেন তারা তাদের এই পর্যাপ্তজনকে আসলে বরখাস্ত করবেন। এর আগে মাহফুজ সাহেব যখন গেলেন সেখানেও একই ঘটনা ঘটলো, উনি লন্ডনে আসলেন একই ধরনের হামলার ঘটনা ঘটলো। এখন পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই এমন হামলার ঘটনা ঘটবে। তাহলে আপনি যত দূতাবাস আছে সব দূতাবাসের সমস্ত কর্মকর্তা ফ্যাসিবাদের দালাল সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন। হাউ ক্যান ইউ রান দিস কান্ট্রি? জি তানভীর ভাই, আপনি খুব চমৎকার আপনি প্রশ্ন করেছেন। দেখুন, বিপ্লব যখন সারা পৃথিবীতে হয়, আপনি যতগুলো দেশ দেখবেন, বিপ্লব পরবর্তী ওই দেশের রাষ্ট্র কাঠামো কিংবা দেশের রাষ্ট্রীয় যে সিস্টেমটা হয় বাংলাদেশে তার খুব শিখিভাগও হয়নি। তাই আজকে আমরা এই প্রবলেম ফেস করছি। বিপ্লবের 1 বছর এখন পেরোয়নি, এখন এই বিপ্লবটাকে আমরা ভুলে যাই কিংবা বিপ্লবীদেরকে এর উপর হামলা হচ্ছে, বিপ্লবীদেরকে আপনি আবার ভিক্টিমাইজ করছেন এবং সেটিকে আমরা এনজয় করছি। যদি যারাই ফ্যাসিবাদকে আবার নিয়ে আসার চেষ্টা করবে কিংবা যারা এই আওয়ামী লীগদেরকে মানে রান করার চেষ্টা করবে, সেটি 100 হোক, 1000 হোক কিংবা 1 লাখ হোক, তাদেরকেই এখান থেকে সরাতে হবে, নতুন করে বসাতে হবে রাষ্ট্র নতুন করে চলার জন্য।